সেবার দুর্গাপুজোর দিন কয়েক আগেই ছেলে বউকে নিয়ে এখানে পৌঁছে গেছিল। অবশ্য ফ্লাইটের টিকিট কাটার পরেই দিনক্ষণ জানিয়ে দিয়েছিল। ছেলের এখানে আসার সময় দিন সবকিছুই জানিয়েছিলাম লাবণ্যকে। শুনেই বলেছিল ওকে এখানে আসতে বারণ করে দাও, তার বদলে যেখানে ইচ্ছা থাকতে পারে। যদি একা এসে দেখা করতে চায় তাহলে আসতে পারে। বুঝতে পারছিলাম মায়ের রাগ অভিমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমি তো পিতা। সমাজ বলে পিতা নাকি বট গাছের মতো হয়, যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন পিতাকেই সইতে হয়। পিতা নামের পুরুষের মন হৃদয় অস্তিত্ব বলে কিছু থাকে বলে তো আমার মনে হয় না, কারণ পুরুষ তো বটগাছ, সব কিছু সহ্য করেও দাঁড়িয়ে থাকবে অবিচল। সুজয় সঠিক দিনেই দমদম এয়ারপোর্টের এসে পৌঁছেছিল। উপায় ছিল না, সেদিন এয়ারপোর্টে আমি একাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ঝুমার আবদারে তাকেও সাথে নিতে হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষার পরে এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের সাথে। সামনে আসতেই ছেলের সাথে বিদেশিনী মেয়েটিও এসে প্রণাম করাতে সুজয় পরিচয় করিয়ে দেয়, বাবা, এই হলো তোমাদের বৌমা আমেলিয়া। সুজয়ের কথাতে আমার সাথে ঝুমাও মেয়েটির দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে গেছিল। জানি না সেদিন মেয়েটিকে প্রথম দেখায় আমার মনে দাগ কেটেছিল। সুজয়ের পরামর্শই হোক বা নিজের ইচ্ছায় সেদিন বাঙালি নারীদের মতো শাড়ি পরেই এসেছিল। সেটাই হয়তো তার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। আরও বেশি আকর্ষণ করেছিল সিথি ভর্তি সিঁদুরে। তার সাথে লাল রঙের বিন্দিতে সুদর্শনা মেয়েটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। মুখশ্রী বিদেশিদের মতো হলেও একটা লাবণ্যে ভরা মুখ। দেখে বুঝতে অসুবিধা হয়নি আমাদের সুজয় কেন এই মেয়ের জন্য পাগল হয়ে উঠেছিল। যাই হোক, মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে বললাম, তোরা কোথায় উঠবি এই মুহূর্তে? মৃদু হেসে সুজয় বলে ওঠে, আপাতত একটা হোটেলেই উঠছি, বিকালে আমি একাই যাব বাড়িতে, কেননা মা এখনো আমাদের বাড়িতে যাবার অনুমতি দেয়নি। যদি অনুমতি দেয় তাহলে আমেলিয়াকে নিয়েই যাব। এখন আপাতত হোটেলে যাওয়া যাক, তোমরাও চলো, দেখে আসবে কোথায় থাকছি এই কটা দিন। কথা বাড়ানোর প্রয়োজন বোধ করিনি। ওরা নিজেদের লাগেজ নিয়ে আরেকটি গাড়িতে এগিয়ে চলেছিল দক্ষিণ কলকাতার দিকে। বালিগঞ্জের কাছাকাছি একটি আলিশান হোটেলের সামনে এসে গাড়ি দাঁড়িয়েছিল। মনে হয় আগে থেকে সবকিছু বন্দোবস্ত করে রেখেছিল এই হোটেলের সাথে। তাই ওরা পৌঁছানো মাত্রই হোটেল থেকে লোকজন বেরিয়ে আসে এবং ওদের জিনিসপত্র নিয়ে যায়। হোটেলে প্রবেশ করে রিসেপশনে যাবতীয় কর্মসূচি পালন করার পরে ওদের সাথে পৌঁছে গেলাম হোটেলের রুমে পৌঁছে বুঝতে পারলাম খুব দামি এই রুমটা এবং সর্বসুবিধাযুক্ত। রুমে পৌঁছানোর মাত্রই আমাদের জন্য 4 বিস্কুট নিয়ে আসে হোটেলের বয়। তখনই আমি বলে উঠি, তুই আবার চায়ের অর্ডার কখন দিয়ে এলি? তাছাড়া তুই হয়তো জানিস না আমি চিনি ছাড়া লিকার চা খাই, তবে এখনকার মতো তার প্রয়োজন হবে না। ঝুমার চা খাওয়ার পরেই আমরা বাড়ির দিকে বেরিয়ে যেতে যেতে বললাম, তুই যখন বাড়িতে আসবি তার আগে একবার ফোন করে দিস। সেইটুকু সময়ের মধ্যে ঝুমার সাথে আমেলিয়া নামের মেয়েটির কিছু কথা হয়, তবে বুঝতে পারছিলাম ভাঙা ভাঙা বাংলাতে কথা চালিয়ে যাচ্ছিল ঝুমার সাথে। দেখে কিছুটা অবাক হলেও বুঝতে পেরেছিলাম এখানে আসার জন্যই হয়তো কিছুটা বাংলায় কথা বলা শিখেছে। শিক্ষিত মেয়ে, এতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমার ছেলের মতন শ্যামল বর্ণের ছেলের সাথে যেন কিছুটা বেমানান মনে হয়েছিল। তাই সে বিষয়ে আর কিছু না বলে ঝুমাকে বললাম, চল ঝুমা, এবার বাড়ির দিকে যাই। পথে আসতে আসতে কৌতূহল থামাতে না পেরে ঝুমাকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই তো দেখছি ভালোই মেয়েটির সাথে আলাপ জমিয়ে ফেলেছিস, বাংলায় কথা বলছিস, তবে মাঝে মাঝে ইংরেজিটা বেরিয়ে পড়ছিল, বুঝতে পারছিলি ওর সব কিছু কথা? উত্তরে মুচকি হেসে ঝুমা বলে, জিজ্ঞাসা করছিলাম কতদিনের আলাপ, কতদিন থেকে একসাথে আছে, আমাদের ভারতে এসেছে, কোন কোন জায়গা দেখবে বলে ঠিক করেছে, এই রকম ছোটোখাটো কথাবার্তা হয়েছে।
তবে এটুকু বুঝতে পারছি মামার সাথে একই অফিসে অনেক দিন থেকে চাকরি করে, সেখান থেকেই পরিচয়। তবে মামাকে যে খুব ভালোবাসে এটা বুঝেছি। দেখো দাদু, ভালোবাসা কার সাথে, কোথায়, কখন, কোন বর্ণের, কোন ধর্মের, কোন দেশে জন্ম নেবে সেটা নির্ণয় করে রেখেছেন একমাত্র ঈশ্বর। মামা যাকে নিয়ে বাঁচতে চায় সেটা মেনে নিলে সম্পর্কটা কিন্তু হারিয়ে যাবে না। কিন্তু দিদাকে দেখে বুঝতে পারছি এই সম্পর্কটাকে হয়তো কোনোদিনও মেনে নেবে না। আচ্ছা দাদু, তুমি কি মেনে নেবে মামার পছন্দকে? ক্ষণিকের জন্য উত্তর দিতে পারিনি, তারপরেই বলেছি, দেখ মা, সংসারে থাকতে হলে অনেক কিছু মানা না মানার প্রবণতা থাকতেই পারে, তবু অনেক ক্ষেত্রে সেটা মেনে নিতেই হয়। আমি মেনে না নিয়ে জেদ করলে তোর দিদা যে সেটা মানবে না, এটা যখন তুই বুঝতে পেরেছিস তখন আমার কিছু বলার নেই। তবে আমি বিশ্বাস করি দুটো মানুষকে একসাথে মিলিয়ে দিতে পারে কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। সেখানে আমাদের কারোর হাত নেই। কিন্তু একথা বোঝাবে কাকে? ততক্ষণে ঝুমা বলে ওঠে, ঠিক বলেছ দাদু, আসলে আমাদের সমাজের ব্যবস্থাটাই সেই আদ্যিকালের গোঁড়ামির মতো। সমস্ত নতুনত্ব ছেড়ে দেবে, কিন্তু নিজেদের গোঁড়ামি থেকে কিছু মানুষ কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। লাবণ্যর শরীরটা কয়েকদিন থেকেই ভালো যাচ্ছিল না। একবার দুবার ডাক্তারও দেখিয়েছিলাম, এটুকু বুঝতে পারছিলাম মনের উপরে সাংঘাতিক চাপ পড়েছে। আজকাল সংসারের প্রতি কেমন একটা উদাসীনতা ভাব এসে গেছে। যেদিন থেকে শুনেছিল একমাত্র ছেলে তার বউকে নিয়ে এখানে আসছে, সেদিন থেকে নানান রকম রোগের উৎপন্ন হয়েছিল, যদিও রোগগুলো বেশিরভাগই মানসিক। ডাক্তারের থেকে যেটুকু বুঝতে পেরেছিলাম, আগের মতো প্রাণবন্ত ভাবটাও কোথায় যেন উধাও হয়ে গেছিল। আমার সাথেও মেপে চুপে কয়েকটি কথা ছাড়া সারাটা দিন নিজের মধ্যেই থাকতো। ছেলে বৌমার কাছ থেকে ফিরে দেখি বিছানায় শুয়ে আছে। পাশে গিয়ে বসাতে যখন কোনো কিছুই জিজ্ঞেস করলো না, তখন নিজের থেকেই বলতে শুরু করলাম, ওরা এসেছে বালিগঞ্জের একটি হোটেলে আছে, দেখে এসেছি হোটেলটি খুব সুন্দর। সুজয় বিকেলের দিকে আসবে তোমার সাথে দেখা করতে। এতটা বলার পরেও কোনো উৎসাহ কিংবা কোনো প্রতিক্রিয়া দেখলাম না লাবণ্যর ভিতরে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুনরায় বললাম, শরীর ভালো লাগছে না বুঝি? কি হয়েছে বলো? কেমন যেন ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, কেন, ভালোই তো আছি। কারোর উপরে আমার কোনো অভিমানও নেই, কারোর উপরে আমার কোনো দোষারোপ করারও নেই। তুমি তোমার ছেলে বৌমাকে দেখে এসেছো, ভালো কথা। এইসব কথা আমাকে না বললেও হতো। তোমার ছেলে তোমার বাড়িতে আসবে, সে তো আসবেই, তোমার ছেলেই তো পরবর্তীতে এই বাড়ির মালিক হবে। আমার কি কোনোদিনও কিছু ছিল? কিছুই ছিল না। তোমার সাথে সংসার করতে এসেছিলাম সেই 3 যুগ আগে। এখনো তো সংসার করে যাচ্ছি, জানি না কতদিন তোমার সাথে আমি থাকতে পারবো। কেমন যেন মনে হয়েছিল খাপ ছাড়া কথাগুলো। এই কথাগুলো লাবণ্য নয়, এমন ধরনের কথা তো সে বলে না। এতদিনে যেটুকু বুঝতে পেরেছিলাম, লাবণ্যকে তার মতো ধৈর্যশীল, মানিয়ে নেওয়ার শক্তি, প্রাণবন্ততা সাধারণত অনেক মহিলার ভিতরে থাকে না। এগুলো কি তাহলে একমাত্র সন্তানের থেকে পাওয়া বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি? যে আশা নিয়ে এতদিন অপেক্ষা করেছিল, সেই আশাহত হওয়ারই লক্ষণ কি? হতেই পারে আমারও কিছু যেন বলার ছিল না। দুপুরবেলা স্নানের পরে সুমতি খাবার বেড়ে গিয়েছিল ডাইনিং টেবিলে। ঝুমা নিজেই ডাকতে গেছিল তার দিদাকে, কিন্তু আসেনি। তাকে বলেছিল আমার খিদে নেই, যখন খিদে পাবে তখন উঠে খেয়ে নেব। তোরা খাওয়া দাওয়া শেষ কর, আমাকে বিশ্রাম করতে দে। বিকেল 4টের সময় ছেলের ফোন আসে, বাবা আমি হোটেল থেকে বেরোচ্ছি, 5টার আগেই পৌঁছে যাব আশা করছি। উত্তরে কেবলমাত্র বলেছিলাম। দুপুরবেলার শোয়ার আমার অভ্যেস ছিল না, তাই বিছানায় গড়িয়ে গড়িয়ে একটা বই পড়তে ব্যস্ত ছিলাম। একবার পাশে শুয়ে থাকা লাবণ্যকে বলেছিলাম, এখনো কি তোমার খিদে নেই? খাওয়া দাওয়াতে এরকম অনিয়ম করলে তোমার শরীর তো আরও ভেঙে পড়বে। বোঝো না কেন? তোমার শরীর ব্যতিব্যস্ত হলে তুমি একা ভুগবে না, সাথে আমিও তো। কোনো উত্তর দেয়নি।
আমি কেবল বলে গেছিলাম, ছেলের ফোনের আসার সংবাদটা জানালাম, যদিও বুঝতে পারছিলাম আমাদের ফোনের কথাবার্তাটা শুনেছে। ফোন রাখার পরে বললাম, এবার উঠে একটু মুখে হাতে জল দাও। অনেকদিন পরে তোমার ছেলে আসছে, তোমাকে এমন অবস্থায় দেখলে তার ভালো লাগবে না, তাই উঠে মুখে একটু কিছু দাও। সকাল থেকে কি খেয়েছো আমিও তো দেখিনি, দুপুরবেলার খাবার তুমি খেলে না। আমার কথার বোধহয় কাজ হলো। বিছানা ছেড়ে উঠে টয়লেটে গেল। সেখানে কিছুক্ষণ থেকে মুখে হাতে জল দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে মাথার এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে কিছুটা ঠিক করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিয়ে পরনের শাড়িটাকেও ঠিক করে নিতে নিতে আমার দিকে তাকিয়ে বলে, এবার ঠিক লাগছে তো? অসুস্থ রোগীর মতো লাগছে না তো? মনটা ভারাক্রান্ত হলেও মুচকি হেসে বললাম, আমার কাছে তুমি প্রথম দিন থেকে যেমন ছিলে আজকেও তেমনি আছো। চলো কিছু মুখে দেবে, দুপুরের আহার ত্যাগ করেছো। আমার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, আমার খাবার এতটুকু ইচ্ছা নেই কেন বোঝো না? খিদে পেলে খেয়ে নেব। তোমার ছেলেকে আসতে দাও, দেখি এত বছর পরে তোমার ছেলে কতটা স্বাবলম্বী হয়েছে। লাবণ্যর কথায় মুচকি হেসে বললাম, ছেলে কি একা আমার? ছেলে তো আমাদের দুজনের, তাই না? তাহলে বারবার তোমার ছেলে বলছো যে? ততক্ষণে ঘরের ভিতর থেকেই সদর দরজার কলিং বেলের আওয়াজটা কানে এসেছিল। ঝুমাকে আগে থেকে বলে রেখেছিলাম, তোর মামা আসলে তুই দরজা খুলে উপরে নিয়ে আসিস। সেই মতোই লাবণ্যকে বললাম, ওই যে আমাদের সন্তান এসে গেছে, তার মায়ের সাথে দেখা করবে বলে। আমার কথার কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি দেখতে পেলাম না। ততক্ষণ ডাইনিংয়ে এসে বসলাম। আমার পিছন পিছন লাবণ্য এসে বসেছিল সেদিন। একটু পরেই সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে বুঝলাম ছেলে উপস্থিত হয়েছে বাড়িতে। সাথে অবশ্য ঝুমার সাথে সুমতিও ছিল। ওরা কথা বলতে বলতে আসছিল উপরে। ডাইনিং রুমের ভিতরে পা রেখেই এক প্রকার দৌড়ে এসে মায়ের পায়ের কাছে বসে দুই হাঁটুর মাঝে মুখটা গুজে কেঁদে উঠে বলে, মা, তোমার অবাধ্য ছেলেকে একটিবারের জন্য ক্ষমা করে দিও। তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তো দীর্ঘদিন থেকে অসুস্থ। এটা কি কেবল আমার জন্যই? এতক্ষণের পরেও কোনো প্রতিক্রিয়া ছিল না লাবণ্যর। নীরবে বসে ছেলের কথাগুলো শুনে গেছিল। মায়ের দিকে তাকিয়ে কথাগুলো বলার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিল সুজয়, আর ইশারায় বোঝানোর চেষ্টা করছিল অনেক কিছু, যেগুলো আমি সবটা বুঝতে পারিনি। তবে লাবণ্যকে নাড়িয়ে দিয়ে বললাম, তোমার ছেলে ক্ষমা প্রার্থনা করছে তোমার কাছে। ছেলে তো, এবার কথা বলো ওর সাথে। তোমার মান অভিমান রাগ যা কিছু আছে প্রকাশ করে দাও, তাতে মঙ্গল হবে। মনের ভিতরে জমে থাকা অভিমানগুলোকে গলে যেতে দাও, তবেই সহজ হয়ে উঠবে। অনেকক্ষণ পরে ছেলের মুখের দিকে তাকিয়ে মা বলে ওঠে, তুই স্বাবলম্বী হয়েছিস, নিজের মতো করে চলতে শিখেছিস, ভালো চাকরি করিস, ভালো উপার্জন করিস, পিছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করিসনি। এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। একজন সন্তানের থেকে মায়ের থেকে বেশি কি পেতে পারে? তুই ভালো থাক, সুখে থাক, আরো উন্নতি কর, ভালো করে সংসার কর, ব্যাস এটুকুই বলবো। ততক্ষণে সুজয় বলে উঠেছিল, তুমি যদি ক্ষমা করে দিয়ে থাকো তাহলে তোমার বৌমাকে কি এ বাড়িতে আনতে পারি? তুমি অনুমতি দিলেই। ছেলের চোখে চোখ রেখে বলে ওঠে, মা, এ বাড়ি তোর বাবার, আমার কোনো বাড়ি নেই রে বাবা। বাবাকে জিজ্ঞেস কর, উনি যদি অনুমতি দেয় আমি কে? এ সংসারে আমার অনুমতি নেওয়ার জন্য কারোর প্রয়োজন হয়নি এতদিন, আগেও বোধহয় হবে না। বুঝতে পারছিলাম অত্যন্ত বিকট পরিস্থিতির মাঝে ফেলে দিয়েছে লাবণ্য। এখানে আমার বলার কিছু ছিল না। নিজের কর্তব্য স্থির করতে পারছিলাম না। লাবণ্যর সন্তানের প্রতি কর্তব্য জ্ঞান থাকা প্রয়োজন, যতই সে অপরাধ করুক। এই প্রশ্নটা আমাকে ঘিরে ধরেছিল। অবশেষে মনে হয়েছিল আমাকেই পরিস্থিতি সামলাতে হবে। সেই রকম মনকে ঠিক রেখে বলে উঠলাম, এমন করে বলো না, তুমি ছাড়া এ সংসার কোনোদিনও হতো না। এ সংসারে তুমি একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। এই সংসার তোমার, তোমাকে ছাড়া এই সংসারের অস্তিত্বই ছিল না এতদিন। তোমার সন্তান তোমার কাছে অনুনয় করছে, তাই ভেবেচিন্তে বলো যা কিছু বলার আছে।
কেমন যেন একটা উদাস চোখে আমার দিকে তাকিয়ে লাবণ্য বলে উঠেছিল, তোমার ছেলে বিয়ে করে এনেছে, তোমার বাড়িতেই তো উঠবে, আমার সম্মতির প্রয়োজন আছে কি কিছু? কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। তবুও পরিস্থিতি সামলে ছেলেকে বললাম, আমি অনুমতি দিচ্ছি, তুই বৌমাকে নিয়ে এ বাড়িতে এসে দেখা করে যাস, তবে আপাতত যেখানে আছিস সেখানেই থাকবি। সামনে কটা দিন মাত্র থাকছে পুজো, তাই এই উৎসব মুখর শুভ অনুষ্ঠানের সময় তোদের দুজনকে আলাদা করে রাখার মতো মানসিকতা আমাদের নেই। দুদিন পরে দুর্গা ষষ্ঠী পুজোর কটা দিন সাথে থাকলেই ভালো লাগবে সকলের। মায়ের হাঁটুর কাছে বসেছিল তখনও সুজয়। আমার কথা শুনে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কিছু বলবে না মা? আমি যে তোমার মুখ থেকেই শুনতে চাই, সেই আশা নিয়ে এতটা পথ এসেছি, কেবলমাত্র তোমার মুখ থেকে আমাকে ক্ষমা করে দেওয়ার কথাটা শোনার জন্য। ছেলের মুখের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য মৌন থেকে মৃদুস্বরে বলে ওঠে, তোর বাবা তো বলেছে, অনুমতি তো দিয়েছে, তাহলে আমার অনুমতির প্রয়োজন কিসের? এ বাড়িতে সকলের গুরুজন তোর বাবা, তোর বাবার কথাই শেষ কথা। তোর বাবার কথা আমিও কোনোদিন অমান্য করার সাহস দেখাতে পারিনি। আমার ইচ্ছা অনিচ্ছার মর্যাদা কেউ দিয়েছে কোনোদিনও? দেয়নি। বুঝতে পারছিলাম প্রচণ্ড অভিমান তখনও লাবণ্যর মনের ভিতর কাজ করে গেছিল। আমিও চুপ থাকাটাই সঠিক মনে করলাম। এখানে যদি আমার ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করি, তাহলে লাবণ্য যে সেই গতিটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে, সেটা মনে করেই কথা বাড়ানোর প্রয়োজন বোধ করলাম না। সামনে বসে সুমতি এবং ঝুমাও এতক্ষণ শুনে যাচ্ছিল আমাদের ভিতরের কথাগুলো। তার মাঝখানেই বুদ্ধিমতী ঝুমা বলে ওঠে, যাই হোক, মান অভিমান নিয়ে সারা জীবন বসে থাকলে তো চলবে না। এ বাড়ির গুরুজন বলো, গার্জেন বলো, সবকিছুই দাদু। দাদু যখন অনুমতি দিয়েছে, তখন মামা কালকে নতুন মামিকে নিয়ে এসে ঘুরে যাক না। তাছাড়া দাদু তো বলেই দিয়েছে সারাদিন এখানে থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু রাতে ওরা আবার যেখানে আছে সেখানেই ফিরে যাবে। বুঝতে পারছিলাম একটা ভারাক্রান্ত পরিবেশকে সহজ করার জন্য ঝুমা কথাগুলো বলেছিল। সুমতিও মেয়ের কথায় সায় দিয়ে বলে উঠেছিল, মাগো তুমি মেনে নাও, তাতে সকলের মঙ্গল। তাছাড়া ওরা হয়তো এখানে থাকবে না চিরদিনের জন্য, কিছুদিনের জন্য এসেছে, আবার ফিরে যাবে সেই বিদেশে, আবার কবে আসবে তারও ঠিক নেই। যখন এসেই পৌঁছেছে তোমার দৌড়ে, তখন মুখ ফিরিয়ে নিও না, তাতে তোমার একমাত্র ছেলের অমঙ্গলই হবে, এটা বোঝার চেষ্টা করো মা। পরিবেশটাকে সহজ করে তুলতে সুমতির সাথে ঝুমাও প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। দুপুরে বাড়ি ফেরার সময় কিছু মিষ্টি এবং কয়েক রকমের নানান রকমের খাবারের জিনিস এনেছিলাম। সেগুলো ঝুমাকে দিয়ে বলেছিলাম সামলে রাখতে, পরে যখন তোর মামা আসবে তুই নিজে আপ্যায়নটুকু করে দিস। কথা রেখেছিল ঝুমা। যখন সবাই একটা বিষণ্ণ বাতাবরণে কথা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিস্তব্ধে উঠে মামার জন্য একটি প্লেটে কয়েকটি মিষ্টি এবং কেক, নোনতা স্বাদের আইটেম এনে রেখে বাকিদেরও সকলের সামনে একটি করে প্লেট রেখে মুচকি মুচকি হাসতে হাসতে বলে ওঠে, কথা ছাড়ো, এবার অনেক কথা হয়েছে, এবার একটুখানি পেটে কিছু দেওয়া যাক। তাছাড়া শুনলাম দিদাও তো কিছু খায়নি, ছেলের সাথে বসে একটু হলেও পেটে দিও দিদা, আমরাও সবাই একসাথে বসে খাবো। ঝুমা বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই পরিস্থিতিটাকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছিল। মিষ্টি মিষ্টি হেসে ওর মামার সাথে যেমন পরিবেশটাকে সহজ করার চেষ্টা চালিয়ে গিয়েছিল, তেমনি ওর দিদার মন রাখার জন্য চেষ্টা চালাচ্ছিল। মায়ের দুপুরে কিছু খাওয়া হয়নি শুনে সুজয় প্রথমেই মায়ের মুখের কাছে একটি মিষ্টি ধরে বলে, আমার হাত থেকে এটুকু গ্রহণ করো, শুনলাম তুমি তো কিছু খাওনি দুপুরে। ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, মা মিষ্টি এখন আমি খাবো না বাবা। ঝুমা তুই আমাকে দুটো মুড়ি দে, খালি পেটে মিষ্টি খেলে গা গোলাবে। লাবণ্যর কথাটা ঠিক ছিল, খালি পেটে মিষ্টি খেলে শরীর নেবে না। সুজয়ও বুঝে গেছিল মায়ের মনের অবস্থা, তাই আর বাধ্যবাধকতা না করে আমাদের সাথে খেতে শুরু করে। সুমতি এক বাটি মুড়ি সাথে দুটো মিষ্টি নিয়ে লাবণ্যর কাছে রেখে বলে, মাগো তুমি তো কিছুই খাওনি, এই মুড়ির সাথে মিষ্টি মিশিয়ে খাও, তাতেও কাজে দেবে। ঘন্টা খানেক থেকে সেদিনের মতো সুজয় চলে গেছিল। পরিস্থিতিটা কিছুটা হলেও সামলানো গেছিল। এর জন্য ঝুমা এবং সুমতিরও অনেকটাই প্রভাব ছিল। ওরা দুজনে না থাকলে আমি একা কতটা সামলাতে পারতাম সেটা বুঝতে পেরেছিলাম। সুজয় চলে যাওয়ার পরে লাবণ্যকে এড়িয়ে যাওয়াটাই উচিত মনে করেছি, কেননা পরের দিন ওদের আসার অনুমতি দিয়েছিলাম আমি। লাবণ্য মন থেকে কতটা মেনে নিতে পেরেছিল সেটা তখনও বুঝে উঠতে পারছিলাম না। ছেলে চলে যাওয়ার পর লাবণ্য আবার গিয়ে বিছানা নিয়েছিল। ঝুমাকে এবং সুমতিকে একান্ত পেয়ে ওদের ধিমি আওয়াজে বললাম, কালকের পরিস্থিতিটা কিন্তু সামলানোর দায়িত্ব তোদের উপরেও অনেকটা নির্ভর করবে। আজকে নিচের বড় ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানায় নতুন চাদর একটা বিছিয়ে দিবি, তাছাড়া বালিশের কভারগুলো বদলে দিস। ওরা এসে সারাদিন বসে থাকবে না তো, বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়লে তখন তো এই ঘরটাতে বিশ্রাম নিতে পারবে।
মা মেয়ে দুজনেই লেগে পড়েছিল সন্ধ্যার পরেই। ঘণ্টাখানেকের পরিশ্রমে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে একটা মানানসই জায়গায় পৌঁছে দিয়েছিল। কিছুদিন থেকে নিচের ঘরগুলো ফাঁকা ছিল, তার ভিতরে একটা ঘরে ঝুমা প্রায় থাকতো। সেখানেই পড়াশোনা করত। ঝুমা যখন থাকতো তখন সুমতিও থাকতো মেয়ের সাথে। ঝুমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গিয়েছিল কয়েক মাস আগেই। প্রথম বিভাগে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছিল। তারপরে আমার সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে আসে। ওর ইচ্ছা অনুযায়ী বাংলা এবং জিওগ্রাফি নিয়ে ভর্তি হয়েছিল কলেজে। সামনেই একটা পরীক্ষা থাকায় কয়েকদিন থেকে সেই পরীক্ষার তৈরি করে যাচ্ছিল এই বাড়িতে থেকে। তবু এত কিছুর পরেও মামা এবং মামি আসবে এই সংবাদে ওর মনে একটা আলাদা আনন্দ উৎপন্ন হয়েছিল। সেদিন রাতে অনেক জেদ করে লাবণ্যকে খাওয়াতে পেরেছিলাম। ইচ্ছা ছিল না বলে বারবার এড়িয়ে গেলেও বুঝতে পারছিলাম ওর মনের অবস্থাটা। কিন্তু না খেলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। এদিকে দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে বললেই হয়। কাল বাদে পরশু দুর্গা ষষ্ঠী। প্রতি বছর সন্তানের জন্য এই উপোসগুলো করত লাবণ্য। বছরে কয়েকটা উপবাস করত, সবগুলো হয়তো আমার মনে নেই, কিন্তু অনেকগুলো করতে দেখেছি। সবগুলোই উপবাসের ব্রত। সন্তান সংসার নিয়েই এটুকু বুঝতে পেরেছিলাম অনেক দিন আগে থেকেই। কিন্তু এবারে দুর্গা ষষ্ঠীর উপবাস পালন করতে দেব না বলে মনে মনে স্থির করে নিয়েছিলাম। বিশেষ করে শরীরের এমন অবস্থায় উপবাসের ব্রত করলে শরীর আরও খারাপ হয়ে উঠবে, সেই কারণেই এবার বাধা দেবই ভেবে নিয়েছিলাম। কালকে ছেলে বৌমা এ বাড়িতে প্রবেশ করবে। জানি না কতটুকু পরিস্থিতি সহজ হবে। এমন সব কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছিল। বিছানার দিকে নজর পড়তে দেখলাম লাবণ্য ঘুমের দেশে পাড়ি দিয়েছে। শরীরটা ক্লান্ত, মনের অবস্থাও ভালো না, তাই ঘুমটা তাড়াতাড়ি এসে গেছিল। আমি চেয়ারে বসে একটা উপন্যাস পড়তে পড়তে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত 12:40 হয়ে গেছে। অনেক রাত হয়েছে এই ভেবে সেদিনের মতো বিছানায় শরীরটাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু চোখের ঘুম ছিল বহু দূরে। নানান রকম চিন্তায় এসে সারা মস্তিষ্কে একরকম জট পাকিয়ে যাচ্ছিল। সব থেকে বড় ব্যাপার ছিল কালকেই ছেলে বৌমার এ বাড়িতে প্রবেশ। এইসব চিন্তা করতে করতে ভোর রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরের দিন ঘুম ভাঙলো সুমতির আওয়াজে। কর্তামশাই এবার উঠে পড়ুন, চা হয়ে গেছে। চোখ খুলে দেখি পাশে লাবণ্য নেই। বুঝলাম আমি ওঠার আগেই উঠে গেছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম সকাল 6টা বেজে গেছে। অভ্যেস মতো আরও অনেক আগেই উঠে পড়তাম। ভোর রাতে ঘুম হওয়ার কারণে এতটা বেলা হয়ে গেল। সকালের হাঁটার অভ্যেসটা যে ছিল দীর্ঘদিনের। সকাল 6টার সময় বেরিয়ে পড়তাম প্রায়। কিন্তু আজকে যে বেরোতে পারবো না তার কারণটা তো আগেই লিখেছি। লাবণ্য ভোরে উঠতো, কিন্তু এই ঘরে অবস্থান করত। চারদিকে তাকিয়ে দেখলাম সে নেই আশেপাশে কোথাও। সুমতি ততক্ষণে চলে গেছিল। আমি উঠে টয়লেটে গিয়ে মুখ ধুতে ধুতে বাগানের দিকে নজর চলে যাচ্ছিল। চমকে উঠেছিলাম বাগানে একা একা লাবণ্যকে ঘুরতে দেখে। মনের মতো প্রশ্ন জেগে উঠেছিল। সকালে বাগানে গিয়ে ঘোরার অভ্যেস লাবণ্যর কোনোদিনও ছিল না। আসলে সময় পেত না। সকালে উঠে দুজনে একসাথে চা খাওয়ার পরে বিছানায় বসে বসে কিছুটা ব্যায়াম করত, তারপরে বাড়ির কাজে লেগে পড়ত। তারপরে স্নানের পরে দীর্ঘক্ষণ ঠাকুর ঘর থেকে বেরোনোর পরে সকালের জলখাবার তৈরি। পেছনে পেছনে আমার অফিসের ভাত এমনভাবেই কেটে যেত লাবণ্যর দিনগুলো। কিন্তু আজ ব্যতিক্রম দেখলাম। তবুও ভালোও লাগলো। সকালের মুক্ত বাতাস শরীরের সাথে মনকেও চাঙ্গা করে তোলে। মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসতেই সামনে চায়ের কাপ রাখতেই সুমতিকে জিজ্ঞেস করেছিলাম, তোর মা কখন থেকে বাগানে ঘুরে বেড়াচ্ছে তুই দেখেছিস? নিজের চায়ের পেয়ালাটা নিয়ে মেঝেতে বসে বিস্কুট ডুবিয়ে মুখে পুরে বলে ওঠে, আমার ঘুম থেকে ওঠার আগে মাকে বাগানে দেখেছি। আজকে অবশ্য ঘুম থেকে প্রতিদিনের মতোই উঠেছিলাম, কিন্তু মেয়ে ভোরবেলা থেকে পড়ছিল বলে তার পাশেই শুয়েছিলাম। সময় হয়নি বলে উঠতে পারিনি। কিছুক্ষণ পরে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনেটায় ঝাড় দেওয়ার জন্য সদর দরজা খুলতে গিয়ে দেখি খোলা। একটু আশ্চর্য হয়েছিলাম দরজা টানতে। মাকে বাগানে ঘুরতে দেখে চমকে উঠেছিলাম। কিছু বলিনি আমি। আমার কাজ করলাম কিছু সময় ধরে। কাজের শেষে মাকে বললাম, মা উপরে এসো, আমি চা তৈরি করছি। কোনো উত্তর দেয়নি। নিজের মতো করে পায়চারি করে যাচ্ছিলেন। উপরে চা তৈরি করা আছে, একটু আগেই আবার ডেকে এসেছি। তখন বলল, আসছি একটু পরে, ওনাকে চাটা দিয়ে বসা। চায়ের কাপ হাতে নিয়ে সকালের খবরের কাগজটা পড়তে পড়তে লাবণ্য এসে পাশে বসে নিজের কাপটা তুলে জিজ্ঞাসা করে, আজকে তো তোমাকে বাজারে যেতে হবে, কিছুটা গুছিয়ে জিনিসপত্র আনবে।
লাবণ্যর কথা শুনে চশমার আড়াল থেকে ওর দিকে তাকাতেই বুঝলাম নিজের মতো করে বলে চলেছে কথাগুলো। তবু ওর ভাবভঙ্গি বোঝার জন্য বললাম, কি কি আনতে হবে যদি বলে দিতে ভালো হতো। আমার কথার গুরুত্ব না দিয়ে নিজের মনেই বলতে শুরু করেছিল, আজকে তো অনেক রান্না করতে হবে, মাংস তো আছেই, তার সাথে কয়েক রকমের মাছ, কয়েক রকমের তরকারি, আরো কত কি। আমি কি পারবো এসব রান্না করতে? আরো অনেক কিছুই বলে গেছিল নিজের সাথে নিজেই। যেগুলো বলে গেছিল তার বেশিরভাগের কোনো মাথা মুন্ডু ছিল না। আমিও বেশি না ঘাটিয়ে সুমতিকে ডেকে জিজ্ঞেস করলাম, কি রান্না করবে? বাজারে তো যেতে হবে তাই না? বাজার বেরোনোর জন্য ঘর থেকে বেরোচ্ছি, তখনই ঝুমা এসে সামনে দাঁড়িয়ে পড়ে দু কোমরে হাত দিয়ে। চমকে উঠেছিলাম ওর ভঙ্গিমা দেখে। বলে উঠলাম, কি রে এমনভাবে পথ আগলে দাঁড়ালে যে? কিছু বলবি নাকি? না গো দাদু, তোমার সাথে যাব বাজারে। একটু আগে আমার কাছেই ফোনে মামা যোগাযোগ করেছিল, বলল 11টার দিকে ওখান থেকে বেরোবে, 12টার মধ্যে এখানে পৌঁছে যাবে। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।